আইনের শাসন মানে হলো আইন সবার জন্য সমান। কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশনের বর্তমান আচরণ দেখে মনে হচ্ছে তারা জর্জ অরওয়েলের এনিম্যাল ফার্মের সেই বিখ্যাত উক্তিটি মেনে চলছে, অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম অ্যানিমেলস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। আর এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর যে বোমাটি ফাটালেন তা নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে বড়সড় প্রশ্নবিদ্ধ করেছে। ঘটনাটি খুবই পরিষ্কার। এনসিপির দুই শীর্ষ নেতা নাহিদ ইসলাম এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে শোকজ করা হয়েছে। তাদের অপরাধ, তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালিয়েছেন। অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর পুরো ঢাকা শহর, বিশেষ করে গুলশান এলাকা তার রঙিন পোস্টারে ছেয়ে গিয়েছিল। নির্বাচনী তফসিল অনুযায়ী প্রচার শুরুর আগেই এই যে পোস্টার লাগানো হলো, এই আচরণকে বলা যেতে পারে সিলেক্টিভ ইনফোর্সমেন্ট অফ ল, অর্থাৎ আইনের পক্ষপাতমূলক প্রয়োগ। আসিফ মাহমুদ যথার্থই বলেছেন, শোকজ করলে সবার আগে তারেক রহমানকেই করা উচিত। বাংলায় একটা প্রবাদ আছে, এক যাত্রায় পৃথক ফল। একই অপরাধে এনসিপি পায় শোকজ নোটিশ আর বিএনপি পায় নীরব সমর্থন। এই বিষয়টি কি প্রমাণ করে না যে নির্বাচন কমিশনের ভেতরে এখনো সেই পুরনো সিন্ডিকেট পলিটিক্স বা সিন্ডিকেটের ভূত বসে আছে? এনসিপি দাবি করছে গণভোটের প্রচার আর নির্বাচনী প্রচার এক নয়। রাষ্ট্র সংস্কারের জন্য হ্যাঁ ভোট চাওয়া প্রতিটি নাগরিকেরই অধিকার। হ্যাঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে। সংবিধানের ২৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। কিন্তু ইচ্ছে কি এখানে সংবিধান লঙ্ঘন করছেন না? আসিফ মাহমুদের এই ক্ষোভ কেবল একটি দলের ক্ষোভ নয়, এটি জুলাই বিপ্লবের স্পিরিটের উপর আঘাতের প্রতিক্রিয়া। তিনি যখন বলেন উদ্দেশ্যমূলকভাবে এমন শোকজ দেওয়া হচ্ছে, তখন বুঝতে বাকি থাকে না যে একটি অদৃশ্য হাত এনসিপিকে দমিয়ে রাখতে চাইছে। কিন্তু কেন? বিএনপিকে সুবিধা দিয়ে ইসি কি আসলে একটি ম্যানেজড ইলেকশন বা নিয়ন্ত্রিত নির্বাচনের দিকেই যাচ্ছে, যেখানে আগে থেকেই ঠিক করা আছে কারা ক্ষমতায় আসবে? এই দ্বিমুখী নীতির পেছনে ইসির আসল এজেন্ডা আসলে কি, এবং ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের বৈধতা দেওয়ার মাধ্যমে ইসি কিভাবে মাফিয়াদের পুনর্বাসন করছে? চলুন সেই বিশেষ ষড়যন্ত্রের বিশ্লেষণ নিয়ে এবার আলোচনা করা যাক। গতকাল নির্বাচন ভবনে যা ঘটল, আসিফ মাহমুদ তাকে যথার্থই নাটক বলে অভিহিত করেছেন। আপিল শুনানির শেষ দিনে আমরা দেখলাম এক অদ্ভুত দৃশ্য। ভেতরে নির্বাচন কমিশন বিএনপি মহাসচিব সহ দলটির প্রতিনিধিদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছে, আর বাইরে ছাত্রদলের নেতাকর্মীরা মব বা জটলা পাকিয়ে শোডাউন করছে। এই বিষয়টিকে বলা হয় মব রুলস উইথিন ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, অর্থাৎ প্রতিষ্ঠানের ভেতরে ভিআইপি খাতির আর বাইরে পেশিশক্তির প্রদর্শন। নির্বাচন কমিশন যদি সত্যি স্বাধীন এবং নিরপেক্ষ হতো, তবে তারা কি এই মব বা জটলা বরদাস্ত করত? এনসিপির কোনো কর্মী যদি নির্বাচন কমিশনের সামনে এমন শোডাউন করত, তবে নিশ্চয়ই এতক্ষণে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদের প্রার্থিতা বাতিল হয়ে যেত। বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। যারা এতদিন গণতন্ত্রের কথা বলে মুখে ফেনা তুলত, আজ তারাই নির্বাচন কমিশনকে পলিটিক্যাল লিভারেজ বা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সবচেয়ে আশঙ্কার বিষয়টি হলো ইসি একপাক্ষিক রায় দিয়ে দ্বৈত নাগরিক এবং ঋণখেলাপিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে। এটি বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদে বর্ণিত সংসদ সদস্য হওয়ার যোগ্যতার শর্তগুলোর সাথে সরাসরি সাংঘর্ষিক। সংবিধান ও নৈতিকতা যেখানে ঋণখেলাপিদের রাজনীতি থেকে দূরে রাখতে চায়, সেখানে ইসি তাদের রেড কার্পেট সংবর্ধনা দিচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঠিকই ধরেছেন। তিনি বলেছেন, বিতর্কিত নির্বাচনের মতো দ্বৈত নাগরিক ঋণখেলাপিদের নির্বাচন করার সুযোগ করে দেয়া হচ্ছে। এর মানে হলো জুলাই বিপ্লব যে লুটোক্রাসি বা লুটপাটের তন্ত্র ভাঙতে চেয়েছিল, নির্বাচন কমিশন সেই লুটেরারদেরকেই আবার পুনর্বাসন করছে। রোমান ইতিহাসবিদ টেসিটাস বলেছিলেন, দ্য মোর করাপ্ট দ্য স্টেট, দ্য মোর নুমেরাস দ্য লস, অর্থাৎ রাষ্ট্র যত দুর্নীতিগ্রস্ত হয়, আইন তত বাড়ে। আমাদের ইসির অবস্থাও তাই। তারা এনসিপির মতো নতুন দলের জন্য আইনের হাজারটা মারপ্যাচ করছে, শোকজ নোটিশ পাঠাচ্ছে, অথচ মাফিয়া, ঋণখেলাপি এবং লন্ডনে বসে থাকা দ্বৈত নাগরিকদের জন্য আইনের ফাঁকফোকর বড় করে দিচ্ছে। এই বিষয়টিকে বলা হয় রেগুলেটরি ক্যাপচার, অর্থাৎ
যখন নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ ইসি নিজেই বিশেষ কোনো গোষ্ঠী বা দলের স্বার্থ রক্ষার জন্য কাজ করতে শুরু করে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিতর্কিত কর্মকাণ্ড প্রমাণ করে প্রশাসন এখনো নিরপেক্ষ হয়নি। তারা এখনো সেই পুরনো মাস্টার ক্লায়েন্ট রিলেশনশিপে মেনটেন করছে। বিএমপি ভাবছে ইসিকে পকেটে পুরে তারা ক্ষমতায় আসবে। মাঝখান দিয়ে বলি হচ্ছে এনসিপির মতো দলগুলো, যারা সত্যিকার অর্থেই রাষ্ট্র সংস্কারের কথা বলতে যাচ্ছে। কিন্তু আসিফ মাহমুদ জানিয়েছেন তারা এই অবিচার মেনে নেবেন না। এনসিপি কি তবে নির্বাচন বর্জনের পথেই হাঁটবে, নাকি রাজপথে নতুন কোনো আন্দোলনের ডাক আসবে? তাদের এই রিকনসিডারেশন বা পুনর্বিবেচনার বিষয়টি চলুন একটু আলোচনা করে দেখা যাক। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ যে কথাটি বলেছেন তা কেবল হুমকি ছিল না, এটি ছিল রেড অ্যালার্ট। তিনি বলেছেন এনসিপি নির্বাচনে অংশ নেবে কিনা সেটা পুনর্বিবেচনার সময় এসেছে। নির্বাচন কমিশনের বোঝা উচিত 2026 সালের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি জুলাই বিপ্লবের রক্তে কেনা একটি সুযোগ। যদি আসিফ মাহমুদ বা নাহিদ ইসলামের মতো বিপ্লবীরা এই নির্বাচন বর্জন করেন তবে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা হবে শূন্য। রাষ্ট্রবিজ্ঞানে এই বিষয়টিকে বলা হয় ক্রাইসিস অব লেজিটিমেসি বা বৈধতার সংকট। ইসি হয়তো ভাবছেন বড় দল বিএমপিকে খুশি রাখলেই নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে, কিন্তু তারা ভুলে গেছে লর্ডস ইয়ার্সের সেই বিখ্যাত আইনি উক্তিটি, জাস্টিস মাস্ট নট অনলি বি ডান বাট মাস্ট অলসো বি সিন টু বি ডান। অর্থাৎ ন্যায় বিচার কেবল করলেই হবে না, তা যে করা হচ্ছে সেটি দৃশ্যমান হতে হবে। নির্বাচন কমিশন ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকদের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ দিয়ে প্রমাণ করেছে তারা ন্যায় বিচার করছেন না, বরং তারা পুরনো ক্লিপ্টোক্রেসি বা লুটেরাদের শাসন ফিরিয়ে আনতে চাইছেন। বাংলায় একটা প্রবাদ আছে, বিচার মানি তালগাছ আমার। ইসির অবস্থা হয়েছে ঠিক তাই। তারা মুখে বলছে সুষ্ঠু নির্বাচনের কথা, কিন্তু কাজে তারা বিএমপি এবং ধনিক শ্রেণীর তালগাছ রক্ষা করার জন্য ব্যস্ত। আসিফ মাহমুদ উল্লেখ করেছেন তারা 10 দলীয় জোটের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। এর মানে হলো জামায়াতে ইসলামী সহ পুরো জোট যদি এই অন্যায়ের প্রতিবাদে নির্বাচন থেকে সরে দাঁড়ায় তবে ইসির এই সাজানো নির্বাচন তাসের ঘরের মতো ভেঙে পড়বে। সংবিধানের 118(4) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে স্বাধীন থাকবে এবং কেবল সংবিধান ও আইনের অধীন হবে। কিন্তু বর্তমান কমিশনের আচরণ দেখে মনে হচ্ছে তারা সংবিধানের অধীনে নয়, বরং কোনো বিশেষ দলের হাইকমান্ডের অধীনে রয়েছে। নির্বাচন কমিশন যদি আজ আইনের মারপ্যাচ এবং পক্ষপাতিত্বের মাধ্যমে জুলাই বিপ্লবের শক্তিকে কোণঠাসা করার চেষ্টা করে তবে তারা অজান্তেই দেশকে আরেকটি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আসিফ মাহমুদ স্পষ্টই বলেছেন তারা আইনি লড়াই চালিয়ে যাবেন এবং প্রয়োজনে রাজপথে থাকবেন। বাংলায় একটা প্রবাদ আছে, জোর যার মুল্লুক তার। ইসি হয়তো ভাবছেন তাদের হাতে ক্ষমতা আছে, তাই তারা যা খুশি তাই করবে, কিন্তু তারা ভুলে গেছে এই মুল্লুক এখন আর কোনো স্বৈরাচারের নয়, এই মুল্লুক এখন ছাত্র জনতার। ঋণখেলাপিরা নির্বাচনে এলে বিপ্লবীরা শোকজ খেলে সেই নির্বাচন জনগণ মেনে নিবে না। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন এনসিপি এবং এই 10 দলীয় জোটের এই প্রহসনের নির্বাচন কি বর্জন করা উচিত, নাকি শেষ পর্যন্ত লড়ে যাওয়া উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।